দরজার আড়াল থেকে রেশমি ভাবিকে দেখে এসে তার দু চোখ যেন কপালে উঠল। বাবু দেখলো রেশমি ভাবি হয়ে কাপড় চেঞ্জ করছে। রেশমির শরীর দেখে বাবু চোখ ফেরাতে পারছে না রেশমির শরীর থেকে। 18 বছর বয়সের রেশমিকে এমন ভাবে দেখতে পাবে বাবু তা কখনো কল্পনা করেনি। রেশমি গুনগুন করে গান গাইছে আর নিজের আনমনে শরীরের কাপড় ঠিকঠাক করতে লাগলো। বাবু রেশমির অপরূপ শরীরের নগ্ন দৃশ্য দু চোখ ভরে উপভোগ করছে। এমন সময় প্রিয়া তার নিজের রুম থেকে বের হতেই বাবুকে রেশমির রুমের দিকে উকিঝুঁকি মারতে দেখে প্রিয়া থমকে দাঁড়ায়। প্রিয়া মনে মনে ভাবছে বাসার সব কাজ ফেলে সে এখানে উকিঝুঁকি মারছে কেন, নিশ্চয়ই কিছু একটা আছে। প্রিয়া সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাবুর দিকে পা বাড়ালো। প্রিয়া আস্তে আস্তে বাবুর কাছে এসে দেখলো বাবু রেশমির অর্ধনগ্ন শরীর দেখছে আর উত্তেজনায় আহু শব্দ করছে। প্রিয়া বাবুর এমন কাণ্ড দেখে অবাক হয়ে বাবুর মুখের দিকে হা করে তাকিয়ে আছে। হঠাৎ প্রিয়ার দিকে চোখ পড়তেই বাবু চমকে উঠে আমতা আমতা করে বলল, ভাবি আপনি? প্রিয়া কোনো কথা না বলে বাবুর কানে ধরে টানতে টানতে রেশমির রুমের সামনে থেকে তার রুমের দিকে নিয়ে যায়। প্রিয়া বাবুকে তার রুমে ঢুকিয়ে বলল, তোর এত বড় সাহস হলো কি করে? বাড়ির সব কাজ ফেলে রেখে তুই রেশমির রুমের সামনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে রেশমির শাড়ি পরা দেখিস? আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, আমি এক্ষুনি বাসার সবাইকে ডেকে বলে দিচ্ছি তোর আকামের কথা। প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু কান্না করতে করতে প্রিয়ার পা ধরে বলতে লাগলো, বড় ভাবি আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এসব করব না। প্লিজ তুমি এসব কথা কাউকে বলো না, আজকের জন্য আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, বাড়ির কাজের লোক হয়ে তোর এত বড় সাহস হলো কি করে? বাবু প্রিয়ার পা ছেড়ে দাঁড়িয়ে শক্ত হয়ে বলল, বড় ভাবি তুমি যদি আমার কথা বাসার সবার কাছে বলে দাও তাহলে আমিও বাসার সবাইকে বলে দেব সাদ্দাম কেন প্রতিদিন এই বাসায় আসে। বাবুর মুখে সাদ্দামের কথা শুনে প্রিয়া চমকে উঠে বলল, মানে তুই কি বলতে চাচ্ছিস? বাবু একটা হাসি দিয়ে বলল, বড় ভাবি বড় স্যার বিদেশে যাওয়ার আজ 5 বছর। এই 5 বছর আমাদের বড় স্যারের বন্ধু, মানে সাদ্দাম এই বাসায় কেন আসে কেউ না জানলেও আমি জানি ভাবি। বাবুর কথায় প্রিয়া ভ্যাবাচাকা খেয়ে বলল, তুই কি জানিস বড় ভাবি? মনে আছে সেদিনের কথা? কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম। ইমা বেগম দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো সাদ্দাম। সাদ্দাম রুমে প্রবেশ করে ইমা বেগমকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন আন্টি? এই তো বাবা ভালো আছি, তুমি কেমন আছো? জি আন্টি ভালো আছি, অনেকদিন পর আসলা। সাইফুল বিদেশ যাওয়ার পর তুমি তো আমাদের বাসায় আসোই না। আসলে আন্টি আসার সময় কোথায়, ব্যবসা বাণিজ্য নিয়ে সবসময় বিজি থাকতে হয়। আজ হঠাৎ মনে হলো একবার এসে আপনাদের দেখে যাই। এসে ভালো করেছো বাবা, আমার ছেলেটা তো আজ অনেকদিন হয়ে গেল বিদেশের মাটিতে, জানি না কবে দেশে আসবে। আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমার সাথে ওর প্রতিনিয়তই কথা হয়, বলেছে খুব তাড়াতাড়ি চলে আসবে। ছেলের কথা মনে হলেই ইমা বেগমের মন খারাপ হয়ে যায়। আজ তার ছেলের বন্ধু সাদ্দামকে দেখে ইমা বেগমের দু চোখ জলে ভিজে গেল। ইমা বেগম দু চোখের জল মুছতে মুছতে বলল, এসো বাবা ভেতরে এসো, আমিও তোমাকে বোকার মতো এখানে দাঁড় করিয়ে রেখেছি। বলে ইমা বেগম সাদ্দামকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে যায়। মমিন খান আর সাদ্দাম ড্রয়িং রুমে বসে গল্প করছে। মমিন খান বলল, আমার ছেলের সাথে তোমার কথা হয়? জি আঙ্কেল, আমাদের তো প্রতিদিনই কথা হয়। কত করে না করেছি, বিদেশে যাওয়ার দরকার নেই, দেশের মাটিতে কিছু একটা করে খা, কিন্তু কে শোনে কার কথা? আঙ্কেল সাইফুল তো বিদেশে একটা ভালো অবস্থান নিয়েছে, দেশের মাটিতে এত কম সময়ে এত কিছু করা সম্ভব না। বাবা টাকা পয়সায় কি জীবনের সব? আজ কতটা দিন হলো ছেলেটা দেশের বাহিরে, এই বয়সে এসে আমরা বাবা মারা ছেলে মেয়েদের ছাড়া কি করে থাকি বলো? আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, সাইফুল খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবে। এমন সময় প্রিয়া চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। সাদ্দাম প্রিয়াকে এর আগে অনেকবার দেখেছে, কথা হয়েছে, কিন্তু আজ সাদ্দামের কাছে প্রিয়াকে অন্যরকম লাগছে। সাদ্দাম হা করে প্রিয়ার দিকে চেয়ে আছে। 5 ফুট 3 ইঞ্চি লম্বা ফিগার 12 হাত লম্বা শাড়িতে ঢেকে রাখার পরও যেন প্রিয়ার শরীরের সৌন্দর্য বেরিয়ে আসছে কাপড়ের বাইরে। সাদ্দাম মুহূর্তের মধ্যেই যেন প্রিয়ার প্রেমে পড়ে যায়। প্রিয়া চায়ের ট্রে থেকে 1 কাপ চা মোমিন খানকে দিয়ে আর একটা কাপ সাদ্দামের দিকে বাড়িয়ে দেয়। সাদ্দাম একটা মিষ্টি হাসি দিয়ে প্রিয়ার হাত থেকে যখন চায়ের কাপটা নিল তখন প্রিয়ার দু চোখ যেন সাদ্দামের দু চোখে আটকে পড়ে গেল। খাবার টেবিলে খেতে বসেছে মোমিন খান, ইমা বেগম ও তার পাশের চেয়ারে বসেছে সাদ্দাম, প্রিয়া ও রেশমি। বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে খাবার পরিবেশন করছে। এমন সময় মোমিন খান বলল, ছোট বৌমা ফাহিম এখনো আসেনি? না বাবা, ও তো অফিসের কাজের জন্য শহরের বাইরে গিয়েছে, এখনো নাকি 2-3 দিন থাকতে হবে। ছোট বৌমা ফাহিম সাথে করে কি শীতের কাপড় নিয়েছে? জি মা, বাহিরে খুব ঠান্ডা পড়েছে, তাছাড়া শহরের বাইরে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ে। সাদ্দাম বারবার প্রিয়ার দিকে আর চোখে তাকাচ্ছে। প্রিয়াও সাদ্দামের প্রতিটা চাহনির জবাব দিচ্ছে আবেগী চোখের চাহনিতে। বাবা সাদ্দাম তুমি দেখছি কিছুই
খাচ্ছ না, আমাদের সাথে খেতে লজ্জা পাবার কি আছে? মমিন খান বাবুকে ধমক দিয়ে বলল, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? দেখতে পাচ্ছিস না ছেলেটার প্লেট খালি হয়ে আছে? একটু তরকারি নিয়ে দিলেও তো পারিস। না না আঙ্কেল, নিয়ে দিতে হবে না, আমার যতটুকু লাগবে আমি নিয়ে খাবো, সমস্যা নেই। বাবু তরকারির বাটি হাতে নিয়ে যখন সাদ্দামকে দিতে যাবে ঠিক তখনই বাবুর চোখ পড়ল প্রিয়ার দিকে। বাবু দেখলো প্রিয়া আর চোখে সাদ্দামের দিকে চেয়ে আছে। একটা পরিপূর্ণ বয়সের যুবক বাবু। প্রিয়ার চোখের ভাষা বুঝতে একটুও বিলম্ব হলো না। বাবু বুঝতে পারল প্রিয়ার দু চোখের চাহনিতে দাউ দাউ করে কামনার আগুন জ্বলছে। বাবু রান্নাঘরের একপাশে ফ্লোরে বিছানা পেতে শুয়ে আছে। এমন সময় ইমা বেগম এসে বাবুকে ডাকতে লাগলো। ইমা বেগমের ডাক শুনে বাবু তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে বলল, কি হলো চাচি আম্মা, এত রাতে ডাকছেন কেন? এত রাত হলো কোথায় বলো? ঘুম আর খাওয়া ছাড়া তো কিছুই পারিস না। বাড়িতে একজন মেহমান এসেছে, সেদিকে তো তোর কোনো খবর নেই। কোন রকম কাজের হাজিরাটা তুলতে পারলেই হলো। ইমা বেগমের কথায় বাবু কিছুই মনে করে না, কারণ বাবু এ বাড়িতে ছোট থেকে বড় হয়েছে। ইমা বেগম বাবুকে অনেক স্নেহ করেন। বলতে গেলে ইমা বেগমের দুই ছেলের মতোই দেখেন বাবুকে। চাচি আম্মা, আমি তো সবকিছু ঠিকঠাক করে দিয়ে এসেছি। বোতল ভরে পানি দিয়েছি, টয়লেটে সাবান দিয়েছি, পরার জন্য একটা লুঙ্গিও দিয়েছি। আহারে পাগল, বুঝতে পেরেছি তুই সবকিছু দিয়েছিস, তারপরও তো একবার গিয়ে জিজ্ঞাসা করবি না যে কিছু লাগবে কিনা? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি গিয়ে ঘুমিয়ে যান বলে বাবু রান্নাঘর থেকে বেরিয়ে গেল। বাবু রান্নাঘর থেকে এসে মেহমানের রুমে ঢুকে দেখলো সাদ্দাম রুমে নেই। বাবু রুমের চারিপাশ ভালো করে খুঁজে সাদ্দামকে না পেয়ে মনে মনে ভাবতে লাগলো, এত রাতে সাদ্দাম ভাই গেল কোথায়? নাকি বাথরুমে গিয়েছে? বাবু বাথরুমের দরজায় নক করে দেখলো বাথরুমের দরজা খোলা। সাদ্দাম বাথরুমেও নেই। রাত প্রায় 12টা হয়ে গেছে। তাহলে এত রাতে সাদ্দাম ভাই যাবে কোথায়? বলে বাবু সাদ্দামকে খোঁজার জন্য অন্য রুমের দিকে পা বাড়ালো। বাবু সাদ্দামকে খুঁজতে খুঁজতে রেশমির রুমে প্রবেশ করে। রেশমির রুমে প্রবেশ করতেই বাবু দেখলো রেশমি খাটে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে রেশমির বুকের আঁচলটা সরে যাওয়ায় রেশমির বুক স্পষ্ট দেখা যাচ্ছে। বাবু রেশমির বুক থেকে চোখ সরাতে পারছে না। পলকহীন দৃষ্টিতে রেশমির বুকের দিকে হাঁ করে চেয়ে আছে বাবু। দু চোখের দৃষ্টিতে রেশমির শরীরটা যে ছিঁড়ে খাচ্ছে বাবু। বাবু আস্তে আস্তে রেশমির কাছে এগিয়ে আসছে। রেশমির শরীরের খুব কাছে এসে বাবু থমকে দাঁড়ায়। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রুম থেকে বেরিয়ে যায় বাবু। বাবু সাদ্দামকে খুঁজতে খুঁজতে যখন প্রিয়ার ঘরে প্রবেশ করতে যাবে তখনই বাবু চমকে দাঁড়ায়। বাবু দেখলো প্রিয়ার সাদ্দাম পরম ভালোবাসায় উত্তেজিত হয়ে আছে। আজ অনেক বছর স্বামীর স্পর্শ ছাড়া প্রিয়া যখন পুরুষের স্পর্শ পেয়েছে সে বাদ ভালো উত্তেজনায় মেতে উঠেছে। বাবু তার দু চোখকে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। বাবু কোন রকম নিজেকে পর্দার আড়াল রেখে সাদ্দাম আর প্রিয়ার মেলামেশার সাক্ষী স্বরূপ তার বাটন ফোনটা বের করে কয়েকটা ছবি তুলে নেয়। এই যে দেখো বড় ভাবি, ছবিগুলো এখানে কি ঝকঝকা বলে বাবু প্রিয়ার সামনে তার বাটন ফোনটি বের করে ধরে। বাবুর কথা শুনে প্রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রিয়া বাবুর ফোনটা হাতে নিয়ে ছবিগুলো দেখে বাবুর হাতে ধরে বলল, বাবু সোনা ভাই আমার, তুই ছবিগুলো ডিলিট করে দে, আমি তোকে অনেক টাকা দেব, তুই যা চাইবে আমি তোকে তাই দিব, কিন্তু তুই এই ঘটনা কারো কাছে বলিস না প্লিজ, লক্ষ্মী ভাই আমার। বাবু একটা হাসি দিয়ে বলল, বড় ভাবি আমার বলার দরকার কি? যদি বলতাম তাহলে তো আরো আগেই বলতাম। আমার মাথা ছুঁয়ে কসম কর তুই এই ঘটনা কাউকে বলবি না, আর এর বিনিময়ে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিব, আমি কথা দিলাম। বাবু একটা হাসি দিয়ে বলল, তাহলে চোখ বন্ধ কর, এখন আমি তোমাকে একটা চুমু দিব বড় ভাবি। বাবুর কথা শুনে প্রিয়া ধমক দিয়ে বলল, কি বললি? বাবু তার বাটন ফোনটি প্রিয়ার সামনে তুলে ধরলে প্রিয়া চোখ বন্ধ করে বাবুর দিকে তার গাল এগিয়ে দেয়। বাবু পরম কামনা নিয়ে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো।